ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক ফান। এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ নিয়তাকার ঘনবস্তুর, যেগুলোর মধ্যে কোনোটি একটি মাত্র বক্রতল দ্বারা গঠিত, কোনোটি একটি বক্রতল একটি সমতল দ্বারা গঠিত, কেউ ছটি সমতল দ্বারা গঠিত। এখানে এমন একটি ঘনবস্তু দেখতে পাচ্ছ যেখানে দুটি সমতল ও একটি বক্রতল আছে। এই ধরনের ঘনবস্তুকে আমরা চোঙ বলে থাকি। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্বন্ধে আলোচনা করব। Subscribe now and press the bell icon. Never miss an update. এখানে আমি দুটো চোঙের ছবি এঁকে নিচ্ছি। চোঙের ক্ষেত্রে যে দুটো সমতল আছে সেই দুটো সমতল দেখতে বৃত্তাকার হয়। তাহলে বৃত্তের একটা কেন্দ্র থাকবে। এখানে 2 নম্বর যে ছবিটা আছে সেখানে উপরের বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটা নিচের বৃত্তাকার ভূমিতলের কেন্দ্র বরাবর যাচ্ছে না। কিন্তু প্রথম যে ছবিটা আছে সেই ছবিতে যে দুটি বৃত্তাকার ভূমিতল আছে সেই দুটি বৃত্তাকার ভূমিতলের কেন্দ্র দিয়েই আমাদের অক্ষটা যাবে। অর্থাৎ উপরের বৃত্তাকার তলের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্বটা নিচের বৃত্তাকার ভূমিতলের কেন্দ্র বরাবর যাচ্ছে। তার জন্য এই ধরনের চোঙকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। অর্থাৎ 1 নম্বর চিত্রটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের, কারণ এখানে অক্ষটা উভয় বৃত্তাকার ভূমিতলের উপর লম্ব হচ্ছে। 2 নম্বর ছবিটা চোঙ হচ্ছে, কিন্তু এটা লম্ব বৃত্তাকার চোঙ নয়। আমাদের সিলেবাসে যদি প্রশ্নতে চোঙ লেখা থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে সেই চোঙ বলতে সবসময় লম্ব বৃত্তাকার চোঙকেই বোঝাচ্ছে। এখানে একটি বৃত্তাকার চোঙের ছবি এঁকেছি। এই চোঙের যে উচ্চতা সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এবং এই চোঙের বৃত্তাকার তলের যে ব্যাসার্ধ সেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর অর্থাৎ ওই লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ। এখানে একটি আমার কাছে লম্ব বৃত্তাকার চোঙের মডেল আছে। এখানে এই যে উচ্চতা সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, এবং যে দুটি বৃত্তাকার তল গঠন করছে উপর এবং নিচে সেই তলের যে ব্যাসার্ধ তাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এখন এই কাগজটার যদি যে কোনো একটা ধার বরাবর আমরা কেটে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটি আয়তকার ক্ষেত্র তৈরি করছে। তাহলে স্বাভাবিকভাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। লম্বা দিকে যেটা বড়, যে দিকটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি, প্রস্থটাকে উচ্চতা ধরে নিচ্ছি। যেহেতু আমাদের এরকমভাবে চোঙটা তৈরি হয়েছিল তাহলে উচ্চতা এখানে আমার হয়ে গেল প্রস্থ, এবং বৃত্তাকার তলের যে পরিধি ছিল সেই বৃত্তাকার তলের পরিধিটা এখন হয়ে গেল ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হবে ওই আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে এই আয়তক্ষেত্রাকার ক্ষেত্র আমরা এখানে যদি ছবিটা এঁকে নিয়ে আলাদা হবে, এটাকে যদি আলাদাভাবে এখানে চিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে আমরা এরকম একটা আয়তক্ষেত্র পেলাম, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে এই বৃত্তের পরিধির সঙ্গে সমান। বৃত্তের পরিধি আমরা জানি 2πr হয়, তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল 2πr, এবং এই যে উচ্চতা সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের প্রস্থের সঙ্গে সমান, অর্থাৎ এইচ। তাহলে এই যে বক্রতলটা হলো যেটা দিয়ে চোঙটা তৈরি হয়েছিল সেই বক্রতলের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 2πr ইন্টু এইচ, অর্থাৎ 2πr এইচ বর্গ একক। এটাই হয়ে যাচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে এই বক্রতলের সঙ্গে আরও দুটো তলের ক্ষেত্রফল যোগ করতে হবে, সেই দুটোই হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr স্কোয়ার হয়। তো দুটি বৃত্তাকার ক্ষেত্র আছে, অর্থাৎ 2πr স্কোয়ার এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল 2πr h প্লাস 2
পাই আর স্কোয়ার। এখান থেকে 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ বর্গ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক। এরপরে হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। আয়তন নির্ণয় করার জন্য সহজ সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। এর আগেই বলেছিলাম আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গণিত উচ্চতা। এখানে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, উচ্চতা এইচ, তাহলে পাই আর স্কোয়ারের সঙ্গে এইচের গুণ হবে, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। এটাই হচ্ছে ওই লম্ববৃত্তাকার চোঙের আয়তন, এত ঘন একক। কষে দেখি 8-এ 3-এর যে প্রশ্নটা দেওয়া ছিল, স্টিলের পাতলা চাদর দিয়ে একটি ড্রাম তৈরি করেছে। ঢাকনা সমেত ড্রামটা তৈরি করতে 2816 বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে। ড্রামের ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে ড্রামটির উচ্চতা কত। আমাদের যেহেতু ব্যাস দেওয়া আছে, এখানে প্রথমে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধটা নির্ণয় করে নেব। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক 28/2 অর্থাৎ 14 সেন্টিমিটার। এবং ড্রামটি তৈরি করতে মোট চাদর লেগেছে 2816 বর্গ সেন্টিমিটার। মোট চাদর অর্থাৎ পার্শ্বতল এবং দুটি সমতল ঢাকতে মোট যে চাদর লাগে, তাহলে 2816 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ধরে নিচ্ছি যে ড্রামটির উচ্চতা, ধরি ড্রামটির উচ্চতা 8 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগে নির্ণয় করলাম, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটাই সমান দেওয়া আছে 2816। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। 2 পাই মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান জানা আছে 14 প্লাস এইচ সমান হচ্ছে 2816। বা লিখতে পারি 14 প্লাস এইচ সমান হবে 2816/2 গুণিত 22 গুণিত 2 সমান লিখতে পারি, এটা 2 দিয়ে ক্যান্সেল করলে 1408, এটা 2 দিয়ে ক্যান্সেল করলে 704, এটা 22-এর সঙ্গে কেটে যাবে, 22×3 = 66, 22×2 = 44, অর্থাৎ 32 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এইচের মান পেয়ে যাব 32 - 14 অর্থাৎ 18। তাহলে উত্তর হয়ে যাবে ড্রামটির উচ্চতা 18 সেমি। 6-এর যে অঙ্কটা দেওয়া আছে, সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তা 3টি জার প্রথমে যেটা দেওয়া ছিল, সেই 3টি জারের প্রত্যেকটারই ব্যাসার্ধ এবং উচ্চতা সমান দেওয়া আছে, কিন্তু 3টি জারে সমান উচ্চতায় অ্যাসিড পূর্ণ ছিল না। এবার সেই অ্যাসিডগুলোকে নিয়ে একটা বড় জারে রেখে দেওয়া হচ্ছে। আমি ধরেছি এখানে 3টি জার দেওয়া হচ্ছে, সেই 3টি জারের প্রত্যেকটির ব্যাস দেওয়া হচ্ছে 1.4 এবং ধরেছি প্রথমেই যে উচ্চতা এইচ। তাহলে এখানে লিখে নিচ্ছি, ধরি জার 3টির প্রত্যেকটির উচ্চতা সমান এইচ ডেসিমিটার। ব্যাস দেওয়া ছিল, তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করে নেব। প্রথমেই ব্যাসার্ধ সমান 1.4/2 অর্থাৎ 0.7 ডেসিমিটার। এরপর প্রতিটি জারের আয়তন আমরা নির্ণয় করে নেব। প্রতিটি জারের আয়তন সমান হবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর অর্থাৎ 0.7 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। কিন্তু প্রত্যেকটা জারে এই আয়তনে অ্যাসিড ছিল না। প্রথম জারে যেমন বলে দেওয়া আছে 2/3 অংশ এতটা অ্যাসিড ছিল, দ্বিতীয় জারে 5/6 অংশ এতটা অ্যাসিড ছিল এবং তৃতীয় জারে 7/9 অংশ অ্যাসিড ছিল। তাহলে এই অ্যাসিডের মোট আয়তনটা নির্ণয় করতে হবে।
তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন সমান হবে প্রথম জারের যে আয়তন তার 2/3 অংশ ছিল, আয়তন এটা তার 2/3 অংশ, দ্বিতীয় জারের আয়তনের 5/6 অংশ ছিল এবং তৃতীয় জারের যে আয়তন তার 7/9 অংশ ছিল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস 5/6 পাই আর স্কোয়ার এইচ প্লাস 7/9 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ এই অংশটা তিনটের ক্ষেত্রেই কমন আছে, তাহলে এটাকে আমরা বাইরে কমন হিসাবে নিয়ে নিচ্ছি। বাকি থাকছে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9, এই তিনটার আমরা যোগ করে নেব এখানে। তাহলে আমরা পেয়ে যাব পাই 0.7 স্কোয়ার এইচ, এটা হয়ে যাবে 18, 12, এটা 15, এটা 14, সমান লিখতে পারি পাই 0.7 স্কোয়ার এইচ, এটা যোগ করলে হবে 41/18। এটা হচ্ছে এত ঘন ডেসিমিটার ওই তিনটি জারের অ্যাসিডের মোট আয়তন। এখন এই তিনটি জারের মোট অ্যাসিডকে অপর একটি লম্ববৃত্তাকার চোঙ আকারের বড় জারে রাখা হয়েছে, সেই জারের ব্যাস বলে দেওয়া আছে 2.1 ডেসিমিটার। তাহলে প্রথমেই আমরা সেই বড় জারের ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে লিখব বড় জারটির ব্যাসার্ধ সমান 2.1, যদি ব্যাস হয় তাহলে 2.1/2 এত ডেসিমিটার হচ্ছে ব্যাসার্ধ। এবং এই জারটে এবং এই অ্যাসিডটা ওখানে ঢালার ফলে সেই জারের উচ্চতা হয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে 4.1 ডেসিমিটার উচ্চতার অ্যাসিডের আয়তন হবে, আয়তন সমান পায়ের স্কোয়ার এইচ সূত্র, পাই আর অর্থাৎ 2.1/2 তার স্কোয়ার ইন্টু এইচ 4.1। এটা হচ্ছে ওই তিনটি জারের অ্যাসিডকে যখন বড় জারে ঢালা হলো তার আয়তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আয়তন এবং এই আয়তন সমান হবে, শর্তানুসারে এই দুটোকে আমরা সমান করব, তাহলেই এইচের মানটা পেয়ে যাব। এটাকে সাজিয়ে নিলে 2.1 ইন্টু 2.1/4, 41 multiplied by 10, 18/0.7 ইন্টু 0.7, 41 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 0.7 এটা 3, এটা 0.7 এটা 3 হয়ে যাবে, 2 এটা 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 9, 3 আর 3 গুণ 81/20, বা লিখতে পারি 4.05 ডেসিমিটার। তাহলে প্রতিটি ছোট জারের উচ্চতা হবে 4.05 ডেসিমিটার। এরপরে 9 যে প্রশ্নটা দেওয়া আছে, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডুবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। আমি ধরে নিচ্ছি এখানে একটা লম্বা গ্যাস জার আছে, সেই গ্যাস জারের মধ্যে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হচ্ছে। এতটুকু জল ছিল ধরে নিচ্ছি এতটুকু জল ছিল, সেখানে একটা চোঙাকৃতির টুকরো যখন ডোবানো হবে তখন, এর আগের ক্লাসেই তোমরা ভৌতবিজ্ঞানে জেনেছো যে কোনোটা ঘনবস্তুকে যখন কোনোটা তরলে নিমজ্জিত করা হয় তখন সে তার
সমায়তনের তরলকে অপসারিত করবে। অর্থাৎ এই লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোটি যখন এই জলে ডোবানো হবে তখন সে তার সমান আয়তনের জলকে অপসারণ করবে এবং সেই জলটা উপরের দিকে উঠে আসবে। তাহলে উপরের দিকে যে উচ্চতায় জলটা উঠে আসবে, ধরে নিচ্ছি এই উচ্চতার জলটা উপরে উঠে এলো, এই উচ্চতার জলের যা আয়তন হবে এই লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোর আয়তনও একই হবে। এখন এই উচ্চতাটা আমরা যদি এইচ ধরে নিই, ব্যাসার্ধটা একই থাকবে, গ্যাস জারের যা ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধটা একই থাকবে। তাহলে সেই যে অংশটা হবে জলের সেটাও লম্ববৃত্তাকার চোঙাকৃতি হবে। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র অনুসারে আমরা এই জলের আয়তনটা নির্ণয় করব, সেই আয়তনকে এই আয়তনের সঙ্গে সমান করব। প্রথমে আমরা লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোর আয়তনটা নির্ণয় করব। এখানে ব্যাস দেওয়া আছে, চোঙাকৃতি টুকরোর ব্যাস 5.6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ব্যাসার্ধটা নির্ণয় করব। 5.6/2 সমান হচ্ছে 2.8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আয়তন হবে পায়ের স্কোয়ার এইচ, পাই এটা হচ্ছে আর তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেন্টিমিটার। এই আয়তন এবং যে উচ্চতার জলটা উঠলো সেই জলের আয়তন সমান হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি জলতল এইচ সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে এইচ উচ্চতার জলের আয়তন কত হবে এটা প্রথমে নির্ণয় করব। এটাও যেহেতু লম্ববৃত্তাকার চোঙাকৃতি তার জন্য সূত্র হবে পায়ের স্কোয়ার এইচ, পাই আর হচ্ছে এই লম্বা গ্যাস জারের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া ছিল 7 অর্থাৎ 7/2 তার স্কোয়ার ইন্টু এইচ। আর শর্তানুসারে এই জলের আয়তন এবং লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোর আয়তন সমান হবে। তার আমরা লিখতে পারি পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো এইচ সমান 2.8/7 উপরে হচ্ছে 4, এটা 0.4, এটা 0.4। তাহলে এবার এটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব 3.2 সেন্টিমিটার। তাহলে জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে, এটাই উত্তর। এরপরে 12 অঙ্কটা দেওয়া আছে, সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার ধরে নিচ্ছি, ধরি গুঁড়িটির ব্যাস 2r ধরে নিচ্ছি, কারণ আমরা ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে ব্যাস হয়ে যাবে 2r এবং উচ্চতা ধরে নিচ্ছি h। ডেসিমিটার। তাহলে প্রথম যে শর্তটা দেওয়া আছে কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার, তাহলে শর্তানুসারে লিখতে পারি বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h, এটা সমান দেওয়া আছে 440 বা এখান থেকে লিখতে পারি πr/h সমান দুইটার দিকে গেলে 220, এটা আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে দেওয়া আছে 1.5 কিগ্রা হচ্ছে প্রতি ঘন ডেসিমিটার কাঠের ওজন এবং মোট ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল। তাহলে এখান থেকে আমরা গুঁড়িটির আয়তন পেয়ে যাব। কারণ এখানে 1.5 কিগ্রা
এটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন। তাহলে 1 কেজি 1/1.5 ঘন ডেসিমিটার কাঠের ওজন। একইভাবে 9.24 কুইন্টাল বা লিখতে পারি 924 কেজি, এইটা কত ঘন ডেসিমিটার কাঠের ওজন, এটা আমরা প্রথমেই বের করে নেব। যত ঘন ডেসিমিটার কাঠের ওজন সেটা হচ্ছে কাঠের গুঁড়িটির আয়তন। তাহলে গুঁড়িটির আয়তন হয়ে যাবে 924/1.5 এত ঘন ডেসিমিটার। এটা আমরা কেটে দিলে এটা থেকে পাবো, উপরে 10 হয়ে যাচ্ছে, নিচে 15, 5 3, এটা হচ্ছে 308 বা 616 এত ঘন ডেসিমিটার। লম্ববৃত্তাকার গুঁড়ি যেহেতু, তাহলে আয়তন সমান লিখতে পারি πr² সমান হচ্ছে 616। এখান থেকে আমরা πr/h ইন্টু আর লিখলাম, হচ্ছে 616। πr/h ইন্টু আর এভাবে লিখলাম কারণ হচ্ছে এখানে πr/h-এর মান আমাদের জানা আছে। πr/h-এর পরিবর্তে 220 আমরা এখানে বসাতে পারবো। তাহলে 220 ইন্টু আর সমান হচ্ছে 616। তাহলে এখান থেকে আর এর মান পেয়ে যাব 616/220। এটা 11 দিয়ে ক্যান্সেল করলে 20, এটা হচ্ছে 55, 66, 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 5 20, 4 14 56, 14/5। তাহলে আমাদের কাঠের গুঁড়িটির ব্যাস হয়ে গেল 2r ছিল, 2 ইন্টু 14/5 সমান 28/5 বা লিখতে পারি 5.6 ডেসিমিটার। এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল, উচ্চতা কত হবে। আমরা যে কোনো একটা জায়গায় 1 নম্বর সমীকরণ বা এখানে এই সমীকরণে যদি আর এর মানটা বসিয়ে দিই তাহলে এইচ এর মানটা পেয়ে যাব। আমি এখানে যদি আর এর মানটা বসিয়ে দিই তাহলে এখানে আর এর পরিবর্তে হবে 14/5, তাহলে পেয়ে যাচ্ছি 22/7 ইন্টু 14/5 ইন্টু এইচ সমান হচ্ছে 220। বা এখান থেকে লিখতে পারি 7, এটা 2 কেটে গেল, এইচ সমান হবে 220/22 গুণিত 2 উপরে হচ্ছে 5, 22, এটা 10, 2 ক্যান্সেল হলো 5, তাহলে হয়ে যাচ্ছে 25। তাহলে কাঠের গুঁড়িটির উচ্চতা ছিল 25 ডেসিমিটার।